5 বছরেও ভ্যাট আদায় ব্যবস্থা পুরোপুরি অনলাইন হয়নি, রয়েছে ভ্যাট ফাঁকি ও হয়রানি। যদিও ভ্যাট ব্যবস্থা স্বচ্ছ ও সহজ করতে 2019 সালে অনলাইন ভ্যাট ব্যবস্থা চালু করা হয়, তবে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারেনি এনবিআর। সংস্থাটির হিসাবে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে 4,66,000, যার মধ্যে 20% এখনও ভ্যাট দেয় না। নগর জুড়ে আলো ঝলমলে শপিং মল, বাহারি নামের রেস্তোরাঁয় ছেয়ে গেছে রাজধানীর অলিগলি। বেচা বিক্রিতে সরগরম বিপণী বিতান। কিন্তু এসব প্রতিষ্ঠান কি ভোক্তার দেয়া ভ্যাটের অর্থ সরকারের কোষাগারে জমা করছে? আর ভ্যাটযোগ্য কত প্রতিষ্ঠানই বা আছে? রাজস্ব বোর্ড অবশ্য এখনও ভ্যাট পরিশোধযোগ্য প্রতিষ্ঠানের হিসেব কষতে পারেনি। ভ্যাট পরিশোধ ব্যবস্থা স্বচ্ছ ও সহজ করতে 2019 সালে অনলাইন ভ্যাট ব্যবস্থা চালু করা হয়। 5 বছর পেরিয়ে গেলেও এখনো শতভাগ অনলাইন হয়নি। ম্যানুয়াল অনলাইন দুইটাই আমরা করতেছি, খাতাপত্র মেনটেন করতেছে। ওনারা বলছে খাতাপত্র লাগবে অনলাইনে দেন, আমরা কিন্তু এরকম বুঝছি না ভেতরে, এবং অনলাইনে আমরা ঢুকতে পারি না, কিছু সমস্যা আছে। আমরা বাধ্য হয়ে রিটার্নটা আমরা অফিসে দিয়ে আসতেছে এবং রিসিভ করে রাখতেছে। অনলাইনে ব্যাট দেওয়া খুব সহজ, কিন্তু এটাকে ট্রেন আপ দরকার। এখন ম্যাক্সিমাম কম্পিউটার দোকান থেকে করে, যাদের ফ্যাসিলিটিস আছে বা একটু বড় কোম্পানি, মিডিয়াম কোম্পানি, তাদের হয়তো ব্যবস্থা থাকতে পারে। নতুন আইনের পরও হরদম দেয়া হচ্ছে ভ্যাট ফাঁকি। ভ্যাট অফিসগুলো ঘুরে দেখা যায় অনলাইনেও ভ্যাট ফাঁকির মামলা অসংখ্য। তার বিপরীতে জনবল কম এনবিআরের। ভ্যাট দাতারা বলছেন, নতুন আইন স্বচ্ছ হলেও এখনো রয়েছে হয়রানি। অনলাইনটা খুব ভালো একটা অনলাইন এবং ভালো একটা প্রসেস। কিছু লোক এটা করে, কিছু লোক করে না। যখন সবাই করবে তখন কিন্তু একটা সমঝোতার মধ্যে আসা যাবে এবং আমরা ভ্যাট দিতে উদ্বুদ্ধ হব। এখন অধিকাংশ অফিসার আমাদেরকে হেল্প করে, আর কিছু কিছু আছে তারা হেল্প এখনো করে না, ওই মানসিকতা এখনো তাদের সৃষ্টি হয় নাই। ভ্যাট আইনের বাস্তবায়নের চিত্র নিয়ে সমালোচনা করছেন অর্থনীতিবিদরা। এটা ঠিক যে আমাদের মতো দেশে একবারে পুরো কাঠামোটি দাঁড়ানোটি কষ্টকর। প্রায় 6 বছর পরেও যদি একই জায়গায় থেকে যায়, তাহলে বুঝতে হবে যে কাঠামোটির ক্ষেত্রে এখনো পরিপক্কতা বা এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি আছে। রাজস্ব বোর্ড জানিয়েছে প্রতি বছরই বাড়ছে ভ্যাটে নিবন্ধন। এখন পর্যন্ত 4,66,000 ভ্যাট নিবন্ধন রয়েছে। 6,44,000 আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে। 70% মতো আমরা ধরে নিচ্ছি যে ভ্যাট দিচ্ছে। এখনো আমাদের এই আওতার বাইরে অনেকে আছে। আদায় বাড়াতে ভ্যাটের হার 10% বেশি যৌক্তিক নয় বলছেন গবেষকরা। পাশাপাশি সম্পূর্ণ ব্যবস্থাটিকে শতভাগ অনলাইন করার পরামর্শ তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার কথা ভাবছে না মেডিকেল বোর্ড। একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দিচ্ছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আর কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ করি আপনাকে। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি কিন্তু 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। তিনি কিন্তু নানান জটিল বেশ কয়েকটি রোগী কিন্তু ভুগছিলেন। সর্বশেষ আসলে এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। আর বিদেশ যাওয়ার বিষয়টি যেটি রয়েছে তার পরিবার থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বিভিন্ন সময় তারা ব্রিফে জানিয়েছিলেন আসলে তাকে বিদেশ নেওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা এবং তার যে সুস্থতা দরকার ছিল সেটা আসলে বিমানে ওঠার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে অভিজ্ঞ দেশি বিদেশি যে চিকিৎসক রয়েছে তাদের যে মেডিকেল বোর্ড রয়েছে, বোর্ডের সিদ্ধান্ত পেলে কিন্তু তাকে বিদেশি চিকিৎসা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। আর এছাড়াও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু প্রতিদিনই কিন্তু আসছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সর্বদিক থেকেই কিন্তু তার অবস্থার একটু অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি লন্ডন থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু তার এখানকার খোঁজখবর রাখছেন এবং সার্বক্ষণিক তারেক জিয়া তিনি কিন্তু তার মায়ের যে চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং মেডিকেল যে বোর্ড রয়েছে বোর্ডের সঙ্গে কিন্তু তিনি নানান যোগাযোগ করা হচ্ছে। তো সর্বশেষ আসলে এখনো পর্যন্ত তার হসপিটাল কর্তৃপক্ষ বা বিএনপির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের এখন পর্যন্ত আর নতুন কোনো তথ্য নেই। যদি নতুন কোনো তথ্য থাকে হয়তো পরবর্তী সময় আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো। কৌর।
গৌরী, এই ছিল নাজিম, এখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম নগরীর সরকারি দুটো হাসপাতালের একটিতে শিশু রোগীর চাপ প্রকট হলেও অন্যটিতে খালি থাকে সিট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে, যেখানে শয্যার 1.5 গুণেরও বেশি রোগী ভর্তি, সেখানে জেনারেল হাসপাতালে বেশিরভাগ সময়ই খালি থাকছে। নিরাপত্তার ঘাটতি এবং জনবল সংকটই এই বৈপরীত্যের মূল কারণ বলছে কর্তৃপক্ষ। বন্দরনগরীর আন্দরকিল্লা এলাকার রংমহল পাহাড়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। স্বাস্থ্যকেন্দ্রটির শিশু বিভাগে শয্যা সংখ্যা 52, কিন্তু গেল সোমবার এই ওয়ার্ডে 31টি শয্যা খালি ছিল। একই চিত্র অন্য ওয়ার্ডগুলোতেও, তবে তুলনামূলক রোগী বেশি মেডিসিন ওয়ার্ডে। 250 শয্যার এই হাসপাতালে আশেপাশের মানুষ সেবা নিতে আসলেও রোগী ভর্তির হার কম। প্রতিদিন নতুন রোগী ভর্তি হন গড়ে 33 জন। গড়ে প্রতিদিন আমাদের সর্বোচ্চ রোগী আপনার ভর্তি হয় 33 থেকে 35টা এরকম সর্বোচ্চ, আর কমও হয়, আর বাকি বেডগুলা খালি থাকে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শুধু শিশু বিভাগেই প্রতিদিন ভর্তি থাকে শয্যার 1.5 গুণেরও বেশি রোগী। সবসময় আমরা এখানে আসি, এখানে ভালো সুযোগ সুবিধাটা আমরা পাই। রাতে থাকতে পারেন না বলতে যারা সমস্যা হয় তাদেরকে ছেড়ে দেয় আর কি। চিকিৎসা সুবিধা দিলেও জেনারেল হাসপাতালে রোগী থাকতে চান না কেন, এমন প্রশ্নে তত্ত্বাবধায়ক জানান নিরাপত্তায় ঘাটতি ও জনবল সংকটের কথা। সিকিউরিটি সিস্টেমটা এখন আসলে আমরা পুরো এনশিওর করতে পারিনি। পাহাড়ি এলাকা হতে দেখা যাচ্ছে বহিরাগতরা প্রায় বিভিন্ন হাসপাতালে চলে আসতেছে। এই কারণে রোগীর অ্যাটেন্ডেন্সটা অনেক সময় এখানে সন্ধ্যার পরে অতটা সেফ ফিল করেন না। সংকটের মধ্যেও হাসপাতালটির বহির্বিভাগের সেবা নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ রোগী। চলতি বছরের বহির্বিভাগ থেকে সেবা নিয়েছেন প্রায় 3 লাখ রোগী। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁর পত্নীতলায় বিএনপি নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর ইটভাটা দখলের অভিযোগ উঠেছে। বিভিন্নভাবে চেষ্টা করেও ইটভাটাটি দখলমুক্ত করতে পারছেন না মূল মালিক শহীদুল ইসলাম। এতে বিপুল পরিমাণ অর্থ লোকসানের পাশাপাশি ইটভাটা চালু করতে না পেরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। তবে তাতেও মিলছে না কোনো সুরাহা। নওগাঁর পত্নীতলার আমার ইউনিয়নে 2017 সালে আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম ও ইয়াসিন আলী যৌথভাবে একটি ইটভাটা স্থাপন করেন। 3 জনের মধ্যে শহীদুল ইসলামের 50%, রফিকুল ইসলামের 25% এবং ইয়াসিন আলীর 25% অংশীদারিত্ব ছিল। 2018 সালে রফিকুল ইসলাম তার অংশীদারিত্ব বিক্রি করেন শহীদুল ইসলামের কাছে। এর 4 বছর পর ইয়াসিন আলীও তার অংশ বিক্রি করেন। ফলে ভাটাটির একক মালিকানা পান শহীদুল ইসলাম। তবে 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভাটাটি জোরপূর্বক দখল করে নেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। দখলের পর ভাটার সব ইট বিক্রি করে দেন তিনি। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী শহীদুল ইসলাম। সকল কাগজপত্র থাকা সত্ত্বেও ইট ভাটা চালু করতে পারছেন না তিনি। সবকিছু থাকেও আমি ভাটাতে যেতে পারতেছি না। তারা বিএনপির লোকজন এরা এই প্রভাবে ওরা আমার এই জিনিসগুলো আত্মসাৎ করে খাচ্ছে। অন্যদিকে বিএনপি নেতা রফিকুল ইসলামের দাবি 2 বছর আগে আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম প্রভাব খাটিয়ে ইট ভাটাটি তার কাছ থেকে দখল করে নিয়েছিলেন। 22 সালে এখান থেকে পিটে মারে ডাবরে দিয়ে আমাদের উপরই আবার চাঁদাবাজি মামলা করে। 2024 সালের আগস্টের 5 তারিখে উনি এই ভাটাতে আর প্রবেশই করেনি। তবে ইট ভাটা মালিক সমিতির নেতারা বলছেন এই ভাটার বৈধ মালিক শহীদুল ইসলাম। ভাটার মালিক শহীদুল ইসলাম এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান, উনি এই ভাটাটা পরিচালনা করছিলেন। কিন্তু উনি ওই ভাটার তার নামে লাইসেন্স, তার নামে ভ্যাট, তার নামে ডিসি অফিসের লাইসেন্স সবকিছুই তার। রফিকুল সাহেব ভাটা থেকে উনি একবারে ওনার অংশীদারিত্ব বা ভাটার যে অংশটা ছেড়ে দেয়। আবার কিছুদিন পরে আবার আসে, কয়েক বছর পরে জেলা নেতৃবৃন্দ এখানে আসছে, তারপরে আমরা তাদেরকে করতে পারিনি। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন ও অভিযোগপত্র জমা দিয়েছেন ভাটার মালিক শহীদুল ইসলাম। আমার ভাটার সমস্ত আসবাবপত্র। ডিবিসি নিউজ ডেস্ক। দখল আর দূষণে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে বাগেরহাটের মোংলার শেলাখাল 2 পার দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের ফেলা আবর্জনায় খাল ভরে প্রায় বন্ধ পানি প্রবাহ। তবে খালটি উদ্ধারে প্রশাসনের নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। শহর রক্ষায় খালটি খননের দাবি অনেকের। মোংলা দিগরাজ শিল্প এলাকার ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে শেলাখাল। একসময় শহরের প্রাণ ছিল খালটি, ছিল জোয়ার ভাটার আগমন, অথচ বহমান এই খাল পরিণত হয়েছে নালায়। 1 দশকে খালের 2 পার দখল করে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। প্রভাবশালীরা খাল ভরাট করে কেউ তুলেছেন বাড়ি, কেউ তুলেছেন দোকানপাট, কোথাও আবার মাছের ঘের। আর স্থানীয়দের ফেলা আবর্জনায় ভরাট হয়ে গেছে খাল, মারাত্মক দূষিত পানি।
পানি নামার সুযোগ না থাকায় বৃষ্টি হলেই আশপাশের এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। খালের দূষিত পানির দুর্গন্ধে নাজেহাল মানুষ। খাল বানিয়ে দিচ্ছে, এখন তার জায়গা বিক্রি করেছে, এখন তারা বাড়ি করো বলে করার জন্য আটকা ফেলাছে। খাল দখল করে মৎস্য চাষ করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে এবং বিভিন্নভাবে ওই ফটটা পুরোই বন্ধ। অভিযোগ আছে খাল উদ্ধারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। তো 40-50 ফিট চড়া ছিল, এই জায়গাতে তাকে ওই বড় বড় লোক হয়ে গেছে। খাল কোনো নইলে আমাকে সুবিধা হয়, জলাবদ্ধ যাবো, আটকা পড়া হবে না। দখল ও দূষণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও খাল উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। দ্রুততম সময়ে আমি এবং সহকারী কমিশনার ভূমি সহ ভিজিট করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মর্মে আশাবাদ ব্যক্ত করছি। আর এই ক্ষেত্রে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। পার্বত্য জেলা খাগড়াছড়ির বাজারগুলোতে এখন ভরপুর শীতকালীন সবজি। সমতল থেকে শুরু করে পাহাড়ের ঢাল, চাষযোগ্য বেশিরভাগ ভূমিতেই আবাদ হয়েছে ফুলকপি, টমেটো, লাউ, কুমড়া সহ বিভিন্ন শাকসবজি। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম কিছুটা বাড়তি। কুয়াশার ধূসর চাদর গায়ে জড়িয়ে শীত আসে সবুজ পাহাড়ে। শুষ্ক বাতাসে রুক্ষ হয়ে ওঠে প্রকৃতি, কমে যায় মেঘের আনাগোনা। তবে শীতের এই সময়ে বিস্তীর্ণ পাহাড়ি জমিতে শুরু হয় রকমারি ফসল আবাদ। অলসতা ভেঙে কাক টাকা ভরে শুরু হয় কৃষকের ব্যস্ততা। এরই মধ্যে অনেক জমিতে মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, শিম, টমেটো, মূলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে। মাটি উর্বর হওয়ায় ফলনও হয়েছে ভালো। এবছর আমরা তিতা করলা, শসা, বেগুন, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া করেছি। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো কোন রকম চলতেছে আর কি, ওইরকম লাভ হচ্ছে না, তবে দাম পাচ্ছি বাজারে। শিম লাগাছি, ভুট্টা লাগাছি, টমেটো লাগাছি, আর আমাদের বাইগুন তো রাঙামাটি চলে যায়, চট্টগ্রাম চলে যায়। স্থানীয় বাজারগুলো ভরপুর শীতকালীন সবজিতে, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম কিছুটা বেশি। অর্গানিক সবজিগুলো ফরমালিন মুক্ত, এগুলো আমরা 3 পার্বত্য জেলা থেকে সংগ্রহ করি, পাইকারি বিক্রি করি। এখানে এগুলো আপনার চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা বিভিন্ন জায়গাতে চলে যায়, দামও ভালো হয়। এগুলো আমরা চট্টগ্রাম থেকে বোতল নিয়ে যাই আর কি, আমরা সপ্তাহে 2 বার আসি। চলতি মৌসুমে জেলার 2500 হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজি। আমাদের এই পর্যন্ত প্রায় 2500 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার শীতকালীন সবজি আবাদ হয়েছে এবং বর্তমানে আবাদ কার্যক্রম চলমান আছে। আমাদের লক্ষ্যমাত্রা ওসিডেই আগামী ডিসেম্বরের ভিতরে ওই অর্জন হয়ে যাবে। খাগড়াছড়ির উৎপাদিত কৃষি পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজধানীর বাজারেও সরবরাহ হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়া নিষিদ্ধ করা হয়েছে 16 বছরের কম বয়সীদের জন্য টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুক সহ 10টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ $49 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে। মূলত শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে আইনটি করেছে অস্ট্রেলিয়া সরকার। এদিকে নতুন আইনটি নিয়ে প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতা কর্মীদের সমালোচনা থাকলেও অভিভাবক এবং শিশু অধিকার কর্মীদের বড় অংশই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই পদক্ষেপকে পরিবারগুলোর জন্য একটি গর্বের দিন এবং অনলাইন ক্ষতি কমানোর ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। What it's like growing up with algorithms, endless speeds and the pressure that can come with that. কেপ টাউনের উৎসবের আবহ যেন এই বছর আরো উজ্জ্বল, আরো জীবন্ত। ব্র্যাকেনফেলের একটি সাধারণ বাড়ির রূপ নিয়েছে এক বিস্ময়কর ক্রিসমাস রাজ্যে। হাজারো রঙিন আলো, মনোমুগ্ধকর সজ্জা আর উৎসবের উচ্ছ্বাসে যেন বদলে গেছে পুরো পাড়া। দূর থেকে দেখা যায় আলোয় মোড়ানো সেই বাড়ি, আর কাছে গেলে মনে হয় যেন কোনো রূপকথার দেশে পা রাখা। রঙিন ঝলমলে কেপটাউনের এক বাড়ি এবছর পরিণত হয়েছে এক অনন্য উৎসব আকর্ষণে। ব্র্যাকেনফেল এলাকার এই বাড়িটি হাজারো রঙিন ক্রিসমাস লাইটে সাজিয়ে তুলেছেন রিকভেন নামের এক ব্যক্তি।
কেপটাউন দক্ষিণ আফ্রিকার সুন্দর শহরগুলির মধ্যে একটি। এ বাড়িটি শহর, রাস্তার আলো এবং সবকিছুর সাথে মিলিয়ে সাজানো হয়েছে। এলইডি স্ট্রিপ, আলোকিত নানা আয়োজন আর একটি বিশাল ক্রিসমাস ট্রি সব মিলে পুরো বাড়িটি যেন রূপ নিয়েছে আলো ঝলমলে উৎসবের এক স্বর্গভূমিতে। এই জায়গাটা অসাধারণ। আমরা প্রথমবার এসেছি। এই আয়োজন দেখে মনে হয়েছে ওরা ক্রিসমাসকে জীবন্ত করে তুলছে। ক্রিসমাসের চেতনা এবং প্রাণবন্ততা এনেছে এই সাজসজ্জা। মেরি ক্রিসমাস এবং কেপটাউন লেখা উজ্জ্বল সাইন দূর থেকে নজর কাড়ে দর্শনার্থীদের। প্রতিদিন সন্ধ্যা ৮টা থেকে রাত 10টা পর্যন্ত এই আলো জ্বলে থাকে। প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি, তবে স্থানীয় দাতব্য সংস্থার জন্য খাবার, কম্বল এবং পোষা প্রাণীর সামগ্রীর দান সংগ্রহ করা হচ্ছে এই আয়োজনে। কেপটাউনের বিভিন্ন স্থানে চলমান অন্য উৎসব মুখর সাজসজ্জার সঙ্গে তাল মিলিয়ে এই বাড়িটিও এখন শহরের বড় আকর্ষণগুলোর একটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। বরাদ্দ হওয়ার কথা স্কুলের নামে, মাস্টার প্ল্যানেও উল্লেখ আছে তা, অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের প্রতিষ্ঠানের নামে কোটি টাকার প্লট বাগিয়ে নেন সাবেক উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এমন জালিয়াতির ঘটনা ঘটেছে চট্টগ্রামে। নগরীর কল্পলোক আবাসিকে সিডিএ কর্মকর্তাদের যোগসাজশে অন্তত ৮০ কোটি টাকার জায়গা মাত্র ১৪ কোটি টাকায় বরাদ্দ দেওয়া হয় শামীমের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে। এই ঘটনা জানাজানির পর চলছে তোলপাড়। বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। চারিদিকে টিনে ঘেরা ১ একর এই জায়গা ২০১৬ সালে নগরীর কল্পলোক আবাসিকের বাসিন্দাদের বুঝিয়ে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মাস্টার প্ল্যানে যেখানে হওয়ার কথা স্কুল কলেজ, কিন্তু ২০১৭ সালে আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম তার নিজ প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে বরাদ্দ নেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে, আর এতে যোগসাজশ ছিল সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ১ একর জায়গার বাজার মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা হলেও বরাদ্দ দেওয়া হয় মাত্র ১৪ কোটিতে। বর্তমানে আবাসিকে ৪০,০০০-এর বেশি বাসিন্দা। সেখানে স্কুল কলেজ না থাকায় সন্তানদের পড়াতে হচ্ছে ২-৩ কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে। তাই পোর্ট সিটি ইউনিভার্সিটির নামে বরাদ্দ দেওয়া জায়গা বাতিল চান তারা। খেলার মাঠ এবং স্কুল কলেজের জায়গাটা বৈধভাবে বরাদ্দ দিয়ে ফেলছে। সেই জন্য আমাদের এখানে কোনো নাগরিক সুবিধা বলতে নাই, রাস্তাঘাট কিছু হয় নাই। কমার্শিয়াল একটা প্রতিষ্ঠান, সে কমার্শিয়াল প্রতিষ্ঠানকে যখন দিয়ে দেওয়া হচ্ছে তখন তো ওরা তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কাজ করবে। ২৪-এর ৫ই আগস্টের পর সরকারি বা সিডিএর মাধ্যমে স্কুল কলেজ নির্মাণ সহ ৩ দাবিতে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। যে জায়গাটা রেখেছিল সরকারি স্কুল এবং কলেজ করার জন্য, ওই জায়গাটা যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে দেওয়া হয় তাহলে স্কুল করবে কোথায়? সিডিএর কাছে আমাদের দাবি থাকবে, হয় আমাদের টাকা ফেরত দেওয়া হোক, না হয় আমাদের স্কুল এবং কলেজের জায়গা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমাদের ছেলেমেয়েরা যে ১-১.৫ লাখ মানুষ এখানে বসবাস করবে, ২০,০০০ ছাত্রছাত্রী পড়াশোনা করবে, ওগুলোর স্কুল অ্যান্ড কলেজের জায়গা কোথাও? আমরা তো চিঠিতে গেলাম, সিটি কর্পোরেশন কেউ এটার জবাব দিচ্ছেন। তাদের স্মারকলিপি দেওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সিডিএ বলছে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হবে না, স্থগিত করা হবে পোর্ট সিটি কর্তৃপক্ষের প্ল্যানও। প্রকৃত যেটা প্ল্যান ছিল ওই আবাসিক এলাকা, সেখানে বিশ্ববিদ্যালয় ছিল না, সেখানে স্কুল করার কথা ছিল। প্রয়োজনে সেখানে আসলে কলেজ পর্যন্ত হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত করা যায়, সব আবাসিক এলাকা, তার উপরে করাটা আসলে ঠিক নয়। তাদের প্ল্যানটিকে এখন আমি স্থগিত করার এটা ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের প্ল্যান বাতিল নয়, স্থগিত করা হবে। নগরীর কল্পলোক আবাসিকে মোট ১৭৫০ প্লট আছে, যেখানে আগামীতে বসবাস করবে লাখো মানুষ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঝিনাইদহের শৈলকুপায় গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পে মিলছে না কাঙ্ক্ষিত পানি। আমন মৌসুমে অনিয়মিত সামান্য পানি মিললেও বড় মৌসুমে প্রাপ্তির থেকে শূন্যের ঘরে। এতে সীমাহীন ভোগান্তির পাশাপাশি বাড়ে উৎপাদন খরচও। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প মেরামত ও ভারতের সাথে চুক্তি অনুযায়ী পানি পেলে সব মৌসুমে সুবিধা মিলবে। ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর দামুকদিয়া গ্রামের মাঠ জুড়ে পাকা আমন ধান। বৃষ্টির সাথে চলতি মৌসুমে জিকে সেচ প্রকল্পের আওতায় বিনামূল্যে কিছুটা পানির সুবিধা পেয়ে ধান চাষ করেছেন অনেকে। আমনের সময় সামান্য পানি মিললেও বড় আবাদে সেটি যেন শুধুই স্বপ্ন। পানির জন্যই ধান হয়েছে, তাছাড়া ধানটা এই পানি যদি না আসে ঠিক মতো ধান হবে না। আর অন্য বোরিংয়ে দিলে পারে ধরুন যে
মেলা খরচ। পানির জন্য আমাদের সুবিধা হচ্ছে বোরিং এ দিতে গেলে অনেক খরচ হয়, বিঘা প্রতি কিছু না হলেও 3,000 টাকা খরচ হয়ে যাবে। সেচ প্রকল্প থাকলে আমাদের একটু সাশ্রয় হবে। বর্ষা শেষ হতেই শুকিয়ে যায় সেচ খাল, জন্মে আগাছা, ফলে প্রকল্পের পানি কৃষকের কাছে অধরাই থেকে যায়। পাশের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর অববাহিকায় 1962 সালে স্থাপিত হয় জিকে সেচ প্রকল্পের প্রধান কেন্দ্র। যদিও 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত সামান্য পানিও পায়নি শৈলকুপা উপজেলার কৃষক। আর 2023 থেকে শুধুমাত্র বর্ষা মৌসুমে সীমিত পরিসরে পানি পায় কৃষক, ফলে বড় মৌসুমে বেড়ে যায় খরচ। পানি আমাদের বর্ষার সময় সেরকম দরকার না, শুকনোর সময় আমাদের খুব পানির প্রয়োজন। এখানে পানি আসার সিজনেই পানি 2-4 বার আসে, পরে শুকনো মৌসুম শুরু হলে পানি আর পাওয়া যায় না। যদি প্রকল্প যদি সঠিক বাস্তবায়ন না হয় তাহলে সে প্রকল্প থাকা না থাকা সমান কথা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে চুক্তি অনুযায়ী পানি পাওয়া গেলে চাহিদা মেটানো সম্ভব। অনেক বিশাল এরিয়া, আর আমাদের জনবল অনেক কমে গেছে। ভারতের সাথে যে পানি চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আমরা যদি পূর্ণাঙ্গ পানি পাই, আমরা এই সমস্ত এলাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী আমরা পানি দিতে পারবো বলে আমার বিশ্বাস করি। ছোট বড় মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় 105টি সেচ খাল রয়েছে, যার দৈর্ঘ্য 255 কিলোমিটার। ডিবিসি নিউজ ডেস্ক। অগ্রহায়ণের শেষের দিকে দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ছে। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোররাত থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ঠাকুরগাঁওয়ের শহর ও গ্রামাঞ্চল। শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন খেটে খাওয়া মানুষ, রিকশা চালক ও দিনমজুররা। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলে দেখা দেয় ধীরগতি। স্থানীয় বাজারে গরম কাপড়ের চাহিদা বেড়েছে বহুগুণ। তবে শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ খেটে খাওয়া মানুষদের। হেমন্তের শেষে কুয়াশা কমলেও হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় উত্তরে জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি গবাদি পশু সহ অন্যান্য প্রাণীর নানা ধরনের অসুখে ভুগছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা 19টি বেসরকারি কন্টেইনার ডিপো কাল থেকে একযোগে রপ্তানি পণ্য এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ডিপোগুলো চার্জ বৃদ্ধি কার্যকর করতে না পারায় এই ঘোষণা তাদের। বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বিগডা গত 1 সেপ্টেম্বর থেকে 19টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা 60,000 TEUS এর কাছাকাছি। এই বৃদ্ধির হার গড়ে 50% বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। ব্যবসায়ীরা এই সময় অভিযোগ করেছিলেন, ট্যারিফ কমিটির মতামত না নিয়ে বিগডা একতরফাভাবে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ গড়ে 50% বাড়িয়ে দিয়ে সংকট তৈরি করেছে। বিগডার এই কর্মসূচি বাস্তবায়িত করলে দেশের রপ্তানি বাণিজ্য এবং চট্টগ্রাম বন্দর সংকটে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। শরীয়তপুরে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুকে আটকে রেখে মারধরও করে বখাটেরা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বন বিভাগের কার্যালয়ের ভিতরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী জানায়, মঙ্গলবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল সে। বন বিভাগের সামনে আসলে তাদের গতিরোধ করে কয়েকজন বখাটে। এক পর্যায়ে তাদের বন বিভাগের ভেতরে নিয়ে ছেলে শিক্ষার্থীকে মারধর করে মোবাইল কেড়ে নেয়। এরপর তাকে ধর্ষণ করে বখাটেরা। 2 ঘন্টা আটকে রেখে ভয় ভীতি দেখিয়ে তাদের ছেড়ে দেয় অভিযুক্তরা। স্থানীয়দের বিষয়টি জানালে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা অভিযোগ জানায়, বন বিভাগের ভেতরে সবসময় মাদকাসক্ত লোকজন আড্ডা দেয়। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যে বা যারা এই কাজের সাথে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় এনে উপযুক্ত কঠোর শাস্তি দেওয়া হোক। বন বিভাগের আন্ডারে হয়েছে এই জিনিসটা কেন বন বিভাগ কেন ফোন দিল না 399? মেডিকেল অ্যান্ড আইনি যেসব প্রক্রিয়া আছে সেসব কমপ্লিট করে তারপর একটা ফাইনাল রিপোর্ট করা হবে। তার ক্লেমটা হলো ফিজিক্যাল অ্যাসেন্ট অ্যান্ড সেক্সুয়াল অ্যাসেন্ট। আমাদের যে কার্যক্রম সেটা অলরেডি চলমান, সেটা আছে। আশা করি যে সকালের দিকে যদি তাদের ইন দ্য মিন টাইম যদি তারা আমাদের সাথেও যদি কথা বলে, তো তাৎক্ষণিকভাবে আমাদের যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা অবশ্যই ব্যবস্থা নিব। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের কদমতলী গ্রাম, সেখানে এখনও টিকে আছে প্রাচীন পাটি বুনন শিল্প। প্লাস্টিকের মাদুর আর ব্র্যান্ডেড সাজসজ্জার ভিড়েও গ্রামের নারীরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছেন এই ঐতিহ্য। তবে এই শিল্প আর শিল্পীকে বাঁচিয়ে রাখতে সরকারি সুনজর দাবি করছেন সবাই।
ভোরে ঘরের কাজ শেষে সুনামগঞ্জের কদমতলী গ্রামের নারীরা বসেন পাটি বুনতে। মুর্তা গাছের বেত শুকানো, সিদ্ধ করা থেকে শুরু করে নকশা বোনা পুরো কাজই করেন তারা। এক একটি পাটি তৈরি করতে সময় লাগে 7 থেকে 15 দিন। সাধারণ পাটি বিক্রি হয় 700 থেকে 800 টাকায়, জামদানি পাটি প্রায় 1000 টাকায়, আর শীতল পাটি 1500 থেকে 5000 টাকায়ও বিক্রি করা যায়। 3 রকমের পাটি বানানো। শীতল পাটি এমনও 7000, 5000, মানে এটা হচ্ছে যে তোমার যে অর্ডার দিব তার কাছে বেচা হয়, এটা সবাই বাইন করে না। তবে যন্ত্রের যুগে হারিয়ে যেতে বসেছে 150 বছর পুরনো এই হস্তশিল্প। কাঁচামালের দাম, প্লাস্টিকের আতিশয্য আর পরিশ্রম অনুযায়ী ন্যূনতম পারিশ্রমিক না পাওয়ায় অনেকেই ঝুঁকছেন অন্য পেশায়। 7 দিন খাইতে আমরা 700 বা 800 টাকা বেচছি, তো বুঝেন কেমন লাভটা হয়। শীতল পাটি অত খাটনি করে এত নস্কা দিয়ে বাইন করা না, আমি বাড়ি বুনাইতাম না, তাহলে আমি এটা বাদ দিয়ে। তবে সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ, প্রদর্শনী ও অনলাইন বিক্রির সুযোগ তৈরি হলে পাটি শিল্প নতুন সম্ভাবনা ফিরে পাবে বলে মনে করেন অনেকে। পাটিটা কিভাবে বেচা কিনা করতাম পারি আমরা সরকারের তরফ থেকে একটা লাইন করিয়া দেন। এই শিল্পের বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বিসিক। শীতল পাটি যারা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিভিন্ন মেলায় বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ করে দেই। ন্যায্য মূল্য প্রাপ্তিতে যে সমস্যা, সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য আমরা তাদের বিপণনগত বিষয়গুলোতে বিসিকের পক্ষ থেকে মূলত বেশিরভাগ জোর দিয়ে থাকি। ইউনেস্কো 2017 সালে সিলেট অঞ্চলের শীতল পাটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। 2021 সালে বাংলাদেশের 16তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় শীতল পাটি। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আর এই সকল বিষয় অবহিত করতে আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন কবে হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয় উৎকণ্ঠা। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও কিছুটা সংশয় সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আর প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এশিওর করেছেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজু ভুইয়া আজ পদত্যাগ করতে পারেন। এই গুঞ্জনের মধ্যেই বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার প্রস্তুতি চলছে। এর আগে দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে 3 জন জায়গা পান। এরই মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন আরও আগেই। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেও পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পান। গেল বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আসলে গতকালকের যে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে কথা বলেছেন, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তার যে আসলে শারীরিক যে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, আর তার বিদেশ নেওয়ার বিষয়টি আসলে এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয় না। সেটি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে। মেডিকেল বোর্ড যদি তাকে আসলে কোনো সিদ্ধান্ত দেয়, সেই ক্ষেত্রে তার শারীরিক সক্ষমতা এবং তার শারীরিক উন্নতি যদি হয়, সেই ক্ষেত্রে হয়তো তার নেওয়ার ব্যাপারে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সেই ক্ষেত্রে যে আসলে দেশি বিদেশি যে চিকিৎসক টিম রয়েছে, সেই টিমের সঙ্গে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান, তিনি সঙ্গে যুক্ত হয়েছেন। তারা সহ
পুরোপুরি টিমে এখন কিন্তু আসলে বেগম জিয়ার যে চিকিৎসার ব্যাপারটি রয়েছে এটি পর্যবেক্ষণও রয়েছে। যদি কোনো প্রস্তুতি রয়েছে তাদের সম্পূর্ণভাবে বিদেশে নেওয়ার ক্ষেত্রে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে মেডিকেল যে বোর্ড রয়েছে, বোর্ডের তাদের যে অনুমতি বা তার নেওয়ার ব্যাপারে যদি কোনো সবুজ সংকেত নেওয়া হয় তাহলেই কিন্তু তাকে নেওয়া হবে। আর এছাড়াও কিন্তু লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু তারেক রহমান তিনি কিন্তু তার মায়ের খোঁজ খবর রাখছেন এবং চিকিৎসকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। সব মিলিয়ে তার পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই, আগের মতো অবস্থানে রয়েছে। এক কথায় বলা যাচ্ছে আসলে তার এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পাশাপাশি দলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে, আর যেন কেউ কোনোভাবে বিভ্রান্তি না ছড়াতে পারে সেই ব্যাপারে কিন্তু তাদের দলের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে আসলে তার চিকিৎসা নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানো হয় সেই ব্যাপারে কিন্তু দলের পক্ষ থেকেও বেশ কয়েকবার করে জানানো হয়েছে। সব মিলিয়ে যদি আমি এবার কেয়ারের সামনে থেকে যদি আপনাদেরকে আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হসপিটাল কর্তৃপক্ষ বলি বা বিএনপির তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আজকে যে জানানো হয়নি তার পরিস্থিতি সম্পর্কে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে পরবর্তী বুলেটিনে হয়তো আপনাদেরকে আরো কিছু জানাতে পারবো যে আসলে তার শারীরিক সর্বশেষ কি অবস্থা। এই ছিল এখানকার অবস্থা। ঈশিতা, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 168, মানিকগঞ্জ 1-এ। সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ 1 আসনে। এখানে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সদস্য মোহাম্মদ হেদায়েতুল্লাহ তিনি আমাদের সাথে আছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে আপনি তো এই আসনে নির্বাচন করছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনি কেন নির্বাচনে আসলেন এবং নির্বাচিত হলে মানুষের জন্য কি করবেন? জি, বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের জনগণ চাচ্ছে সুশাসন ভিত্তিক চলার জন্য, অস্থিতিশীল একটা পরিবেশ। তারা চায় একজন যে দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবে, এই দেশ থেকে খুন খারাপি, বিশৃঙ্খলা, দুর্নীতি চলে যাক, এটাই তারা চাচ্ছে। বর্তমানে আমাদের যে বাংলাদেশে চলছে, বর্তমানে দেখা যাচ্ছে হত্যাযজ্ঞ বৃদ্ধি পেয়ে গেছে। আগে তো মানুষের ভিতরে, আমাদের বাংলাদেশের জনগণের ভিতরে এরকম ছিল না যে ইসলামী দল চলে আসুক, কিন্তু অন্য সকল দলের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এখন জনগণ চাচ্ছে যে একটা সুশাসন ভিত্তিক একটা রাজনীতির দল চলে আসুক। সেই সুবাদে জনগণের চাহিদা অনুযায়ী আমরা আমাদের পক্ষ থেকে এই ঘিউর 1 আসনে আমাকে দল থেকে চয়ন করছে। সেই নিমিত্তেই বাংলাদেশ খেলাফত মজলিস পক্ষ থেকে আমাকে চয়ন করছে, এই নিমিত্তে আমি মাঠে নেমেছি ইনশাআল্লাহ। সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে ইসলামী দল ক্ষমতায় আসলে নারীরা ঘরে আবদ্ধ হয়ে যাবে। আসলে প্রকৃত চিত্রটা কি? আপনারা আসলে নারীদের জন্য কি করবেন? না, ইসলাম তো নারীকে ঘরে আবদ্ধ করে রাখে নাই। ইসলাম বরঞ্চ নারীকে সর্বোচ্চ মর্যাদা অধিকারী করেছেন ইসলাম। আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, বড় বড় যুগে বা অতীত যুগে যে ছিল, নারীদেরকে বরঞ্চ তারা পশু পাখির মতো লালন পালন করতো, ঘরে বেঁধে রাখতো। ইসলাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদেরকে স্বাধীনতা এবং নারীদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই আমরা যেন নারীদের কোনো অধিকার হরণ না হয়, বরঞ্চ তাদের যে অধিকার বঞ্চিত আছে, আমরা প্রত্যেকটা নারীর অধিকারকে আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচিত হন তাহলে অন্য ধর্মের মানুষের প্রতি কি বার্তা দিবেন? ইসলাম তো শান্তি ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের প্রতি কখনো নির্যাতন চালায় না, বরঞ্চ এখন যেভাবে আছে অন্য ধর্মগুলো, আমরা তাদেরকে আমরা যদি ক্ষমতা আসতে পারি, আমরা তাদেরকে এর চাইতে আরও বেশি নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। পিছিয়ে পড়া মানুষ যারা আছেন সমাজে, তাদের জন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? অবশ্যই আছে। পিছিয়ে পড়া দোষ আছে মানুষগুলো, তাদের জন্য আমরা কারিগর, শিল্প ইত্যাদি এগুলো খুলব, যেন বেশির থেকে বেশি মানুষগুলো কর্মরত হতে পারে। আর কর্ম ছাড়া থাকলে পারে
মানুষগুলো দেখা যায় গাঁজা খায়, হিরোইন খায়, ডাকাতি করে, খুন খারাপি করে, যেন ওই দিকে না যায়। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য থাকবে হলো প্রত্যেকটা বাংলাদেশের জনগণ যেন কর্মমুখী হয়। আমরা ওই কর্মমুখী করার জন্য আমাদের বিভিন্ন রকমের ব্যবস্থাপনা খুলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে কর্মমুখীর কথা বললেন, এই জন্য আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনার আসনে কতজন মানুষের কর্মসংস্থান দরকার, আপনি কি করবেন? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের আছে। আমরা এটা এই করে আপনার এটাকে কি বলে এই ঘাটাঘাটি করে অর্থাৎ জরিপ করে আমরা ইনশাল্লাহ তাদেরকে কর্মরত করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই মানিকগঞ্জ জেলায়। আমরা এই মুহূর্তে যার সাথে কথা বললাম তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 1 আসনের প্রার্থী। তিনি আমাদেরকে জানালেন যে এই আসনে যদি তিনি নির্বাচিত হন তাহলে নারীদেরকেও তারা গড়ে আবদ্ধ করে রাখবেন না, বরং ইসলামের যে নিয়ম নীতি সে অনুযায়ী নারীরাও কর্মসংস্থানে এগিয়ে যাবে, অন্য ধর্মের মানুষরাও নিরাপদ থাকবে এবং সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি মানুষকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এবং এই আসনে আমরা আরও থাকবো সারাদিন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস নিয়ে। আমরা পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আজ 10 ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের 54তম শাহাদাত বার্ষিকী। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, 7 বীরশ্রেষ্ঠর একজন। 1971 সালের এই দিনে তিনি খুলনার রূপসা নদীর তীরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে তার জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ির বাগপাচড়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আছে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি। রুহুল আমিন 1934 সালের 2 ফেব্রুয়ারি নোয়াখালীর তৎকালীন বেগমগঞ্জ, বর্তমানে সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউপির বাগপাচড়া গ্রামে জন্মগ্রহণ করেন। নৌবাহিনীতে যোগ দিয়ে করাচিতে বদলির আদেশ প্রত্যাখ্যান করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।